নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। সংসদে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জরুরি ভিত্তির বৈঠকে বসেছেন এবং সেখানে রয়েছেন জাতীয় সুরক্ষা সলাহকার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নতুন কিছু নয়। প্রত্যেক 2-3 মাস অন্তর, কখনো কখনো 6 মাস অন্তর বাৎসরিকভাবেও রিভিউ মিটিংয়ে তিনি বসেন। কিন্তু অজিত ডোভাল যদি মিটিংয়ে বসেন তাহলে বিষয়ের তাৎপর্য অনেকটা বেড়ে যায়। কি কারণে অজিত ডোভাল দেশের সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসেছেন সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা মিডিয়ায় চলছে। এবং মিডিয়ার যে সমস্ত জল্পনা কল্পনাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম, বিশেষ করে বলা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে যখন এখানে বৈঠকে আনা হয়েছে তখন বলা হচ্ছে যে যেহেতু আমেরিকা ইরানে নতুন করে গন্ডগোল শুরু হয়েছে, মধ্যপ্রাচ্যে একটা নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে, বিশেষ করে মার্কিন যে ঘাঁটিগুলি রয়েছে, জর্ডান সেখানে একটা গন্ডগোল পাকিয়েছে। জর্ডানের যে মার্কিন ঘাঁটিগুলি রয়েছে সেখানে ইরান হামলা করেছে, পাল্টা আমেরিকা হামলা করছে, পশ্চিম এশিয়ায় ব্যাপক অশান্তি, এইগুলো নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনা জল্পনা কল্পনা করছে। হরমুজ প্রণালী থেকে জ্বালানি আসার পরিমাণ কমে গেছে, এইগুলো তারা বলছে। কিন্তু সত্যি কি তাই? মিডিয়া কি কোনো কিছু লুকোচ্ছে আমার আপনার কাছ থেকে? যদি এটা মধ্যপ্রাচ্যের বিষয় হয়ে থাকে, মিডিয়ার যারা অতিরিক্ত বোদ্ধারা যে এই খবরগুলো লিখছেন, বিশেষ করে আনন্দবাজারের মতন প্রতিষ্ঠানের, আমার সরাসরি প্রশ্ন, যদি পুরোটাই এই সমস্ত কিছু হয় তাহলে দেশের এতগুলো কেন্দ্রীয় মন্ত্রীকে রাখার তো কোনো কারণই নেই। পেট্রোলিয়াম মন্ত্রী থাকবেন, অর্থমন্ত্রী থাকবেন, ব্যাস, এবং এনএসএ অজিত ডোভাল। বাকি মন্ত্রীদের তো এখানে কাজ নেই। কারা কারা ছিলেন আজকের এই বৈঠকে? আজকের এই বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। যদি বিষয়টা সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের হয় তাহলে এতগুলো মন্ত্রীকে ইনভলভ করে তাদের সময় নষ্ট করার, প্রধানমন্ত্রী নিজের সময় নষ্ট করার কোনো কারণ থাকে না। একদম স্পষ্ট কথা, যেটা ওই বড় বড় বোদ্ধারা বুঝতে পারছে না। যদি এতগুলো মন্ত্রী দেশের থাকে তাহলে দেশের মধ্যেকার কোনো ব্যাপার আছে, বিদেশের যদি ব্যাপার থাকে অবশ্যই দেশের বিষয় এবং বিদেশের সমস্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি যুদ্ধকালীন বৈঠকে বসেছেন। বিষয়টা স্পষ্টভাবে বুঝতে হবে কি কি হতে পারে। সবার আগে যেটা হতে পারে, দেশের ভিতরে যেভাবে নতুন করে দেশকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন। এটা নিয়ে আলাদা করে কি কি হয়েছে বলে আমি সময় নষ্ট এবং ডেটা নষ্ট আপনাদের করতে চাই না। স্পষ্টভাবে ইঙ্গিত, প্রধানমন্ত্রী বা দেশের যারা সুরক্ষা নিয়ে চিন্তিত পুরো সিস্টেম, তারা আশঙ্কা করছে আগামী দিনে আরও বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আসতে পারে। আপনারা দেখেছেন ককরোচ জনতা পার্টির পেছন পেছন অনেক রাজনৈতিক দলগুলি এর মধ্যে ইন্ধন দিতে শুরু করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দূত জেপি নাড্ডাকে পাঠিয়ে গোটা আন্দোলনটাকে একদম এক চুটকিতে খতম করে দিয়েছেন। তার পিছনে অনেকগুলো ব্রেন কাজ করতে হয়েছে। এর মধ্যে অমিত শাহের ব্রেন রয়েছে, নরেন্দ্র মোদীজির ব্রেন রয়েছে, জেপি নাড্ডা এক্সিকিউট করেছেন, এটসেট্রা এটসেট্রা। আপনারা সকলে এগুলো জানেন, সেটা আলাদা করে বলছি না। কিন্তু তার পেছন পেছন কিষাণ আন্দোলন দানা বাঁধছিল। আগামী দিনে E20 নিয়ে বড় ধরনের আন্দোলন করার একটা ছক কষেছে বিরোধীরা। E20 ভালো, E20 মন্দ, এথানল কি, আগরুম বাগরুম, এটা নিয়ে আমি বলছি না, এটা নিয়ে আপনারা সকলেই সবকিছু জানেন। আমি যে পোর্শনটা বলছি একটা ইস্যু, অবশ্যই ইস্যু আছে, সমস্যা আছে। যাদের 2017, 18, 19-এর গাড়ি তাদের E20-তে সমস্যা হচ্ছে। নীতিন গাডকারি স্বয়ং এটা মানছেন যে E20-তে মাইলেজ কমছে। ইঞ্জিন খারাপ হওয়ার বিষয় নিয়ে তিনি এখনো মানতে চাইছেন না, কেন্দ্রীয় মন্ত্রী মানতে চাইবেন না। আদৌ গাড়ি খারাপ হয় কি হয় না আমি বিশেষজ্ঞ নই, যারা আছেন তারা বলতে পারবেন। কিন্তু একটা ইস্যুকে কেন্দ্র করে নতুন করে সরকার বিরোধী দানা বাঁধানোর চেষ্টা হচ্ছে, একটা গন্ডগোল পাকানোর চেষ্টা হচ্ছে। রিজার্ভেশন হাটাও আন্দোলন, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরাও জড়িয়ে পড়ছেন। রিজার্ভেশনের বিরোধিতা করে এই ইস্যুটা এমন একটা ইস্যু যেখানে কিন্তু বিজেপির লোকেরাও হয়তো জড়িয়ে পড়তে পারেন।
একটা বড় ধরনের গন্ডগোল যেটা পাকানোর চেষ্টা হচ্ছে, সেই গন্ডগোলে বিজেপির লোকেরা যারা এতদিন সমর্থন করছিলেন না, বিশেষ করে E20তেও দেখবেন বিজেপির লোকেরা একটা সমদূরত্ব বজায় রাখছে। ককরোচ জনতা পার্টিতে বিজেপির লোকেরা সরাসরি বিরোধিতা করেছে, এনডিএর লোকেরা সরাসরি বিরোধিতা করেছে। E20র ক্ষেত্রে আবার বিজেপির লোকেরা সমদূরত্ব রাখলেও এনডিএর লোকেরা কিন্তু ঢুকে যেতে পারে। সমর্থকদের কথা বলছি, রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা বলছি না। তো এরকম কয়েকটা বিষয় ধীরে ধীরে দানা বাঁধছে। বিশেষ করে রিজার্ভেশনের আন্দোলন যদি হয়, তখন কিন্তু রাজনীতির চেনা ছকের বাইরে বেরিয়ে এসে মানুষ কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে। ফলে একটা সরকার বুঝতে পারছে একটা বড় ধরনের সমস্যা কিন্তু আসছে। দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে পররাষ্ট্রমূলক, মানে দেশের ভিতরের গন্ডগোলের বাইরে বিদেশি গন্ডগোলের নিয়েও সরকার কিন্তু একটা প্রস্তুতি হয়তো করে রাখতে চাইছে। বিশেষ করে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে যেই ধরনের মুভমেন্ট এখন হচ্ছে, তার কিন্তু আঁচ ভারতে পড়তে পারে। পাকিস্তানে বড় বড় ডেভেলপমেন্ট হয়েছে, বড় বড় ঘটনা ঘটেছে। তাদের যে সেনার সর্বোচ্চ এখন নেতৃত্ব আছেন ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি সেনার সর্বাধিনায়ক, তিনি তাদের মানে রাষ্ট্রীয় যে নেতারা আছেন, প্রধানমন্ত্রী, তাদের হাত থেকে, যারা রাজনীতি করেন, রাজনীতির কারবারিদের হাত থেকে পরমাণুর বোমার ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছেন। এটা কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট, বড় আপডেট। অন্তত ভারতের এ বিষয়ে ওয়াচফুল থাকা উচিত। কম বেশি 150-র কাছাকাছি তাদের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে, এক কথায় বলতে গেলে পরমাণু বোমা, যার মধ্যে বেশিরভাগই উৎক্ষেপণের যোগ্য। পাকিস্তান বরাবর নিউক্লিয়ার ধমকি দেয়, কিন্তু যে কুকুর কামড়াবে বলছে, সে কুকুর কামড়াচ্ছে না আজকে, ফলে আগামী দিনে কামড়াবে না এর তো কোনো গ্যারেন্টি নেই। তার মধ্যে কুকুর এতদিন শিকল দিয়ে বাঁধা ছিল। আমি রাজনৈতিক নেতাদের সেই শিকল বলছি, যারা ডিসাইড করতেন পরমাণু বোমা কিভাবে ব্যবহার হবে, পরমাণু টেকনোলজি কিভাবে ব্যবহার হবে, পরমাণু বোমা কোথায় রাখা থাকবে, ধমকি টমকি যা দিচ্ছি সেগুলো ব্যবহার করব কি করব না, এইগুলো সমস্ত ছিল রাজনৈতিক নেতার হাতে, যে যখন ক্ষমতায় থেকেছেন। কিন্তু এখন সেটা চলে যাবে সরাসরি সেনাবাহিনীর ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে, সরাসরি সেনাবাহিনীর হাতে। ফলে এটা একটা ভারতের জন্য বড় উদ্বেগের কারণ। পাগলা ঘোড়া কখন খেপে যাবে আর কখন বন্দুক ছুঁড়ে মারবে, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, প্রবাদ যে কখন সত্যি হয়ে যাবে, ভারতের তো প্রস্তুত থাকতে হবে। এটা একটা কিন্তু খুব বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা, অন্তত ভারতের জন্য। দ্বিতীয় হচ্ছে, ওখানে যে পাক অধিকৃত কাশ্মীর রয়েছে, পিওকে যেটাকে আমরা বলি, সেই পিওকেতে ব্যাপক গন্ডগোল আবার শুরু হয়েছে। আপনারা সকলেই জানেন 200-250-র বেশি মানুষ কিন্তু মারা গেছেন পিওকেতে। পাক অধিকৃত কাশ্মীর, যেটাকে ওরা আজাদ কাশ্মীর বলে, কিন্তু সেটা কোনোদিনই আজাদ কাশ্মীর ছিল না, সেটা একটা গোলাম কাশ্মীর। গোটাটাই পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানি রাজনীতিবিদ, তারা ওটাকে কন্ট্রোল করেন। পাঞ্জাবিরা কন্ট্রোল করেন কাশ্মীরিদের উপরে, এবং তারা এই যে পাঞ্জাবি মুসলিমদের যে ডমিনেন্স সেখানে রয়েছে, সেটাকে তারা মানতে চাইছেন না। ভয়ঙ্কর পাকিস্তান বিরোধী আন্দোলন সেটা শুরু হয়েছে। তারা বলছে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, প্রয়োজনে ভারতের সাথে মিলে যাব, তারা বলছেন। এবং পাকিস্তানি প্রশাসন এর মধ্যে ভারতের একটা অঙ্গুলি হেলন, ভারতের একটা ইন্টারফিয়ারেন্স দেখতে পাচ্ছেন। ভারত কখনো বলেনি, কখনো স্বীকার করেনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা নিয়ে উচ্চবাচ্য করছেন না, বিদেশমন্ত্রী এটা নিয়ে উচ্চবাচ্য করছেন না, প্রতিরক্ষা মন্ত্রী এটা নিয়ে উচ্চবাচ্য করছেন না, দেশের গৃহমন্ত্রী এটা নিয়ে উচ্চবাচ্য করছেন না। তারা উচ্চবাচ্য করছেন না মানে তারা যে তাদের ব্রেনটা এখানে ব্যবহার হয়নি সেই কথাও বলা যায় না, আবার তাদের ব্রেনটা ইউজ হয়েছে এই কথাও বলা যায় না। সমাজদার কো ইশারা হি কাফিয়া, আপনাদের বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি। কিন্তু এই পিওকেটা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। আগে আমাদের যে ভারতীয় কাশ্মীর ছিল, সেটা ভারতের জন্য মাথা ব্যথার কারণ ছিল, রাজনীতিবিদদের জন্য অন্তত। সেখান থেকে 370 উঠে গেছে। আমাদের ভারতের যে কাশ্মীর, অরিজিনাল যে কাশ্মীর তো ভারতেরই চিরকাল থেকে। ঋষি কাশ্যপের জন্মভূমি কাশ্মীর, পানিনির কাশ্মীর,
আমাদের অমরনাথের কাশ্মীর, কাশ্মীর তো আমাদেরই ছিল বরাবরই, পাকিস্তান তো বলে কোনো বস্তু ছিল না। পাকিস্তান একটা মেন্টালিটি, একটা রোগ এলিমেন্ট হঠাৎ করে দখল করেছে। তো এখন সেই দখল করে রাখা জায়গাটা এখন তাদের জন্য, তাদের ভাষায় বলি, নাসুর হয়ে গেছে। এখন কেটে বাদ না দিলে পাকিস্তান পুরো অগোছালো হয়ে যেতে পারে, যেভাবে ওখানে আন্দোলনটা শুরু হয়েছে। অন্যদিকে বালুচিস্তান আরেকটা অশান্তির কারণ। বালুচিস্তানে টানা তারা সেনাবাহিনীর উপরে, সরকারি দফতরের উপরে টানা তারা হিট করছে। বালুচিস্তান এখন সব থেকে বড় নাসুর হয়ে গেছে পাকিস্তানের জন্য। বালুচিস্তান প্রায় আজাদ হওয়ার পথে, প্রায় একেবারে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে। তারা বালুচিস্তানের মধ্যে স্বাধীন বালুচিস্তানের গান গাইছে, পাকিস্তানের লাহোরে, পাকিস্তানের করাচিতে, ইসলামাবাদে বসে বালুচিস্তানের গান গাইছে, মা চুক্কি বালুচানি, মা চুক্কি বালুচানি, তাদের ন্যাশনাল অ্যান্থম তারা গাইছে, ফেসবুকে গাইছে, ওপেনলি গাইছে। 5 বছর আগে এটা ভাবা যেত না। এখন তারা দেশের ভিতরে, দেশের বাইরে, এবং তারা বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করে দিয়েছে, যদিও এখনো পুরোপুরিভাবে পাকিস্তান থেকে বালুচিস্তান কেটে যায়নি, কেটে যাওয়ার পথে। আর বালুচিস্তানকে কন্ট্রোলে রাখা যাচ্ছে না, আর বাগে রাখা যাচ্ছে না। পাকিস্তান 3 টুকরো হলে এটা ভারতের জন্য সুখবর। পাঞ্জাবি পাকিস্তানিরা যে পরিমাণ পাকিস্তানের সাধারণ মানুষের উপরে নির্যাতন করছে, সেটা কিন্তু তাদের দেশের বেশিরভাগ মানুষ, সিন্ধিরা মেনে নিতে চাইছেন না, বালোচরা মেনে নিতে চাইছেন না, খাইবার পাখতুনখোয়ার মানুষরা মেনে নিতে চাইছেন না, কেউ মেনে নিতে চাইবে না। একটা ঔপনিবেশিক মানসিকতা রয়েছে পাঞ্জাবি পাকিস্তানিদের, সেই মানসিকতা কেউ মেনে নিতে চাইছে না। আর এটা একটা বড় ডেভেলপমেন্ট হতে পারে। কেন প্রধানমন্ত্রী এত উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন সেটা নিশ্চয়ই তিনি বলবেন, কিন্তু যে কারণগুলো, সম্ভাবিত কারণগুলো হতে পারে, সেটার মধ্যে অন্যতম এটা রয়েছে। আরেকটা আমি দেখছিলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটা গুজব ছড়াচ্ছে বাংলাদেশিরা। কি সেই গুজব? বাংলাদেশিদের বলা হচ্ছে ভারতে এখন যাবেন না, চীন আক্রমণ করতে পারে। আসলে বাংলাদেশিরা এখন ভারতে আবার আসতে চাইছেন, তাদের দীর্ঘদিনের সম্পর্ক ভারতের সাথে, ভিসা ওপেন হয়ে গেছে, তারা এখন আসছেন, আরো বেশি বেশি করে আসতে চাইছেন, তাদের ভয় দেখাতে চাইছে বাংলাদেশিরা। এই চীনের আক্রমণ গল্প, চীন আক্রমণ করতে পারে, পারে না, বিভিন্ন রকমের এ নিয়ে যুক্তি হতে পারে, কিন্তু চীন এই মুহূর্তে আমার অন্তত মনে হয় না আক্রমণ করতে চায়। তার কারণ হচ্ছে, চীন যদি ভারতের সাথে যুদ্ধে জড়ায়, বড় ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়বে। চীনের বেশিরভাগ বিজনেস ভারত কেন্দ্রিক, ভারতও চীনকে উগড়াতে পারবে না, চীনও ভারতকে উগড়াতে পারবে না। দুজনের দুজনকে দরকার। সব থেকে বেশি তাদের বাণিজ্য হয় ভারতের সঙ্গে, চীনের কথা বলছি। সেই চীন ভারতকে ফেলে দিতে পারবে না, ভারতও একেবারে পারবে না, সমস্ত রকমের ইম্পোর্ট বন্ধ করে দিতে পারে, কিন্তু বড় ধরনের ধাক্কা দিতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্ট্র্যাটেজি রেডি আছে। আপনারা জানেন সেমিকন্ডাক্টরের জন্য অলরেডি ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ভারতের সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে, চিপ তৈরি হচ্ছে। আমাদের যে এই টেকনোলজি বা হার্ডওয়্যার উপরে যে চীনের উপরে যে নির্ভরতা ছিল, সেটাকে কমানোর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব দ্রুত সেদিকে অ্যাকশন নিচ্ছেন। ফলে এমন পরিস্থিতিতে ভারতকে কখনো চীন চটাতে চাইবে না। তবে হ্যাঁ, একটা বড় ধরনের সমস্যা যদি থেকে থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দিক থেকে যদি সেই তেল সংক্রান্ত, এনার্জি সংক্রান্ত সমস্যা যদি এসে থাকে, প্রধানমন্ত্রী বৈঠক করতে পারতেন। কিন্তু আমার এই ক্ষেত্রে আমার মনে হয়, যেটা একটা ব্যক্তিগতভাবে বলছি, যে এই ইস্যুটাকে এর মধ্যে গোলানো উচিত নয়। তার কারণ, এর থেকে বড় প্রবলেম যখন হয়েছিল, যখন অ্যাকচুয়ালি প্রবলেম ছিল, ভারতের গ্যাসের ভান্ডার প্রায় কমে আসছিল, তেলের ভান্ডার একেবারে প্রায় শেষ হওয়ার পথে, 30 দিন 50 দিনের মতন যখন জ্বালানির, যখন অবস্থা আরও খারাপ ছিল ইরানের সঙ্গে, বা এই যুদ্ধের কারণে তেলের আমদানি নিয়ে যখন আরও বেশি সমস্যা হচ্ছিল, প্যানিক ছিল অনেক বেশি, তখন কিন্তু প্রধানমন্ত্রী এই ধরনের বৈঠক করেননি। বা এই ধরনের বৈঠকের ক্ষেত্রে অন্তত প্রতিরক্ষা মন্ত্রীকে জড়িয়ে নেওয়ার বিষয়টাকে আমি কিন্তু দেখতে পাই না। প্রতিরক্ষা মন্ত্রীকে যখন রাজনাথ সিং যখন মিটিংয়ে আছেন, তখন তো ধরে নিতে হবে বিষয়টা বড়। ডানদিক বাঁদিক উপর থেকে, ডানদিক মানে আমি বলছি ভারতের ম্যাপে ডানদিক মানে হচ্ছে পাকিস্তান,
বাঁদিক মানে হচ্ছে বাংলাদেশ, আমি সরাসরি ভারত, আমি ভারত এই হিসাবে যদি দেখি, আর আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে ডান দিকে বাংলাদেশ, বাঁদিকে পাকিস্তান, উপরে হচ্ছে চীন। এই ডান দিক বাঁদিক আর উপর থেকে যদি কোনো সমস্যা আসে, সেরকম কোনো ইঙ্গিত যদি থাকে, তাহলে কিন্তু এই বড় মিটিং হওয়ার কথা। যদিও আমি বলবো যে হ্যাঁ, চীনের বিষয়টা একেবারে উড়িয়ে দিচ্ছি না, বা বাংলাদেশের বিষয়টাও একেবারে উড়িয়ে দিচ্ছি না। বাংলাদেশ একটা ভালো সম্পর্ক বর্তমানে রাখতে চাইছে, চীনও ভালো সম্পর্ক রাখতে চাইছে, সেই ধরনের বড় ইঙ্গিত নেই। আবার এটাও ঠিক, যখন কোনো এই ধরনের ইঙ্গিত থাকে না, তখনই কিন্তু এই ধরনের একটা সারপ্রাইজ স্ট্রাইক হয়ে থাকে। ফলে চীনের বিষয়টাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ অলরেডি গৃহমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে আপনারা জানেন বাংলায় এসেছিলেন, উত্তরবঙ্গে ছিলেন। তার দুদিনের বঙ্গ সফরে তিনি সিকিউরিটি, বিশেষ করে আমাদের যে শিলিগুড়ি করিডোর রয়েছে, যেটাকে আপনারা অনেকে চিকেন নেক বলে মিডিয়াতে শুনেছেন, আমি এটাকে চিকেন নেক বলে মানতে রাজি নই, আমি এটাকে শিলিগুড়ি করিডোরই বলছি। আবার আপনারাও এই শব্দটাই ব্যবহার করবেন। এই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার বিষয়গুলো কিন্তু তিনি খতিয়ে দেখে গেছেন, এবং এটা অবশ্যই একটা বড় নিরাপত্তাজনিত একটা সমস্যা তো শিলিগুড়ি করিডোরে থেকেই যায়। ফলে এই সমস্ত বিষয় আশয়কে কেন্দ্র করে এই ধরনের বৈঠক হতে পারে বলে আমি মনে করছি। আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল বন্ধু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমাদের মেম্বারশিপ নিতে পারেন, আপনারা আমাদের মেম্বার হতে পারেন। নামমাত্র অর্থের বিনিময়ে আপনারা যদি আমাদের মেম্বার হন, তাহলে সমস্ত ভিডিও আগে ভাগে আপনারা দেখতে পাবেন। কারণ একটা ভিডিও আপলোড করে তার থাম্বনেল বানাতে, তার এসইও করতে অনেকটা সময় লাগে। ফলে 2-3 ঘন্টা আগে তো আপনারা সেই ভিডিওটা দেখেই নিতে পারবেন, উপভোগ করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন, কিউআর কোডের মাধ্যমে আপনারা স্ক্যান করে আমাদের পাশে দাঁড়াতে পারেন, এবং আপনারা সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের এই লড়াইয়ের সংগ্রামের পাশে আপনারা আপনাদের উপস্থিতিটা রেজিস্টার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাইকে নমস্কার। যারা আপনারা আমাদের অর্থ সাহায্য পাঠাচ্ছেন প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।